হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ইংলিশ গ্রামার ন্যারেশন চেঞ্জ করার নিয়ম, একদম বাংলায় নিয়ম দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম যত ন্যারেশন আছে, যত সহজ যত কঠিন ন্যারেশন আছে, বাংলায় নিয়ম দিয়ে আমি তোমাদের শেখাবো। দেখো আমি লিখিয়ে দিয়েছি ন্যারেশন চেঞ্জ ফুল কোর্স এ টু জেড, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ম দিয়ে ন্যারেশন চেঞ্জ আজকে আমি তোমাদের শেখাবো। এবার দেখো, প্রথম থেকে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে তোমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, আমি লিখিয়ে দিচ্ছি একদম বাংলায় নিয়ম দিয়ে তোমাদের আমি শেখাবো। দেখো লিখিয়ে দিয়েছি ন্যারেশন চেঞ্জ 5টি সেন্টেন্স দিয়ে করা যায়। যে কোনো ন্যারেশন, পরীক্ষায় ন্যারেশনটি কোন সেন্টেন্স দিয়ে এসেছে এগুলো সমস্ত নিয়ম আমি তোমাদের শেখাবো, কিন্তু প্রথমে তোমরা আগে এই নিয়মটা অবশ্যই খাতায় নোট করে নেবে বা তোমরা লিখে নেবে। দেখো আমি লিখে দিয়েছি ন্যারেশন চেঞ্জ 5টি সেন্টেন্স দিয়ে করা যায়। এটা এ নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, বি নাম্বার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, সি নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, ডি নাম্বার অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, ই নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। মনে রাখবে, পৃথিবীতে যত ন্যারেশন আছে এই 5টি সেন্টেন্সের বাইরে কোনো ন্যারেশন চেঞ্জ আসে না। এখন আমাদের বিষয় যে আমরা পরীক্ষায় যে আমাদের ন্যারেশন চেঞ্জটি এসেছে, আমরা কি করে বুঝতে পারবো যে কোন সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ এসেছে? কারণ আমি তোমাদের বললাম এই পৃথিবীতে যত ন্যারেশন চেঞ্জ আছে এই 5টি সেন্টেন্সের মধ্যেই কিন্তু ন্যারেশন চেঞ্জ আসে। এবার দেখো সেই 5টি সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমটি আমি হেডিং করে দিয়েছি তোমাদের, দেখো এ নাম্বারটি নাম ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। পরীক্ষায় যে প্রশ্নটি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন এসেছে তোমরা কিভাবে ধরবে, একদম বাংলায় নিয়ম দিয়ে এবং উত্তর করার নিয়ম সবকিছু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। দেখো প্রশ্নটি পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে এসেছে, তার জন্য প্রথমেই আমাদের আগে প্রশ্নটি ধরতে হবে যে আমরা কি করে বুঝতে পারবো যে প্রশ্নটি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে এসেছে। তার জন্য ওইটা হচ্ছে চেনার নিয়ম। দেখো ন্যারেশন চেঞ্জের মধ্যে দেখবে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং অন্য যেটা কথা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের মধ্যে আমাদের এই 5টি সেন্টেন্সের চেনার নিয়ম কিন্তু ফেলাতে হবে, ঠিক আছে? রিপোর্টিং স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে ওইগুলোর মধ্যেই কিন্তু আমি যে 5টা নিয়ম আমি তোমাদের শেখাবো এখানে নিয়মটা ফেলাতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যে ন্যারেশন চেঞ্জ এসেছে আমরা কিভাবে বুঝবো? দেখো প্রশ্নটিতে দেখবে ইনভার্ট করার মধ্যে কিন্তু প্রশ্নটিতে প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর একটি ভার্ব থাকবে এবং তারপর একটি অবজেক্ট থাকবে। মনে রাখবে, যদি প্রশ্নে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে তাহলে ওই ন্যারেশনটি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে এসেছে। এবার তোমরা তো ধরতে পারলে পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন এসেছে। এখন আমরা উত্তরটি করব কিভাবে? উত্তরটি করার সময় মনে রাখতে হবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম মনে রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ আসলে উত্তরটি করার সময় এটা বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তুলে দিয়ে ডেট বসাতে হয়, এটা কিন্তু নিয়ম। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন আসলে শেষ থাকলে শেষ বসবে, সেট থাকলে সেট বসবে, সেট টু থাকলে টোল্ড বসবে। মানে প্রশ্নে যদি শেষ থাকে তাহলে উত্তরটিতে শেষ বসাতে হবে, প্রশ্নে যদি সেট থাকে উত্তরটিতে সেট বসাতে হবে, এবং প্রশ্নে যদি সেট টু থাকে তাহলে উত্তরটিতে টোল্ড বসাতে হবে। এরপরে চলে আসো বি নাম্বার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। আমরা যদি পরীক্ষায় আসি আমরা কিভাবে চিনতে পারবো যে প্রশ্নটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে? তার জন্য আমি তোমাদের লিখিয়ে দিয়েছি, দেখো বি নাম্বার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। পরীক্ষা যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আসে কিভাবে চিনবে? চেনার নিয়মটিতে আমি লিখে দিয়েছি। দেখো এই ইনভার্টেড কমার মধ্যে দেখবে যদি প্রশ্নটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে আসে তাহলে ইনভার্টেড কমার মধ্যে দেখবে অবশ্যই এই 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 কথাটার শেষে, সবার শেষে এই যে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাই কিন্তু যদি থাকে তাহলে মনে করবে সেই প্রশ্নটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে বা সেই ন্যারেশনটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। তাহলে এক কথায় মূল কথায় আমাদের হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম, চেনার নিয়ম হচ্ছে সবার শেষে দেখবে একটা কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? এবার যদি পরীক্ষায় প্রশ্নটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে আসে তাহলে উত্তরটি আমরা কিভাবে করব তার জন্য আমি তোমাদের নিয়ম লিখে দিয়েছি। দেখো মনে রাখবে যে যেমন এর আগেরটাতে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে ডেট বসাতে হয়, কিন্তু এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রশ্নে যদি ইনভার্টেড কমা, এই যে প্রশ্নে ইনভার্টেড কমা থাকবে ওই ইনভার্টেড কমা তুলে দিয়ে কখনো ইফ বসাতে হয়, কখনো ডাব্লিউএস কোশ্চেন বসাতে হয় এবং কখনো হাউ বসাতে হয়। আজকে আমি ডিটেইলস বলে দিব
কখন ইফ বসাতে হয়, কখন ডাবল কোশ্চেন বসাতে হয় এবং কখন হাউ বসাতে হয়। এবং পরীক্ষার প্রশ্নটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আসে তাহলে প্রশ্নে যদি শেষ থাকে শেষ, তাহলে উত্তরটিতে শেষের পরিবর্তে আক্স লিখতে হবে। এবং যদি প্রশ্নটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আসে, প্রশ্নটিতে যদি সেট থাকে তাহলে উত্তরটি লেখার সময় সেটের পরিবর্তে আক্সড দিতে হবে। এবং প্রশ্নটিতে যদি সেট টু থাকে তাহলে উত্তরটিতে সেট টু এর পরিবর্তে আক্সড দিতে হবে। এবং কখনো কখনো প্রশ্নটিতেই আক্সড দেওয়া থাকে তাহলে উত্তরটিতেও আক্সড লিখতে হবে বা দিতে হবে। এরপরে চলে আসো সি নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। পরীক্ষায় যদি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ আসে, তোমরা কিভাবে বুঝতে পারবে যে ওই প্রশ্নটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে বা ওই ন্যারেশনটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে? তার জন্য আমি তোমাদের কয়েকটা নিয়ম লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি কি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। দেখো চেনার নিয়ম, কিভাবে বুঝতে পারবে পরীক্ষায় যে ন্যারেশনটি এসেছে তা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। তার জন্য দেখো চেনার নিয়ম 1, চেনার নিয়ম 2, চেনার নিয়ম 3, চেনার নিয়ম 4, এই 4টি নিয়মের মধ্যেই কিন্তু যদি কোনো ন্যারেশন আসে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে বা সেটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়। ঠিক আছে, যেমন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ চেনার নিয়ম হচ্ছে প্রথমে V1 তারপর একটি অবজেক্ট থাকবে। 1 নাম্বার, প্রথমে V1 তারপর একটি অবজেক্ট থাকবে। V1 মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম। তারপরে 2 নাম্বার নিয়ম, প্রথমে একটি প্লিজ থাকবে, তারপরে V1 থাকবে এবং তারপর একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, প্লিজ দিয়ে যদি কোনো ন্যারেশন আসে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে। তারপর চলে আসো 3 নাম্বার, ডু নট, তারপর V1 থাকবে এবং অবজেক্ট। প্রথমেই কিন্তু ডু নট থাকবে, এগুলো কিন্তু সব ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এই সমস্ত নিয়ম ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তাহলে যদি পরীক্ষায় প্লিজ দিয়ে ন্যারেশন আসে সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে। যদি পরীক্ষায় ডু নট বা কেউ কেউ একে বলা হয়, কেউ কেউ বলে ডোন্ট, ডু নট দিয়ে যদি কোনো ন্যারেশন আসে তাহলে সেটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হবে। তারপর দেখো 4 নাম্বার, লেট বা লেট আস। যদি পরীক্ষায় প্রশ্নটিতে বা ন্যারেশনটিতে লেট থাকে বা লেটাস থাকে তবেই কিন্তু ওই ন্যারেশনটি বা ওই প্রশ্নটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ চেনার নিয়ম তো আমরা শিখলাম। এবার আমরা উত্তরটি কিভাবে করব দেখো। মনে রাখবে প্রশ্নটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আসে তাহলে উত্তরটি লেখার সময় সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা এই কথাগুলি ব্যবহার করব। প্রশ্নটিতে সেইড বা সেইড টু থাকে তাহলে ওইটার পরিবর্তে উত্তরটিতে আমরা এই কথাগুলি ব্যবহার করব। ঠিক আছে, আমি বুঝিয়ে বলি কেমন। যদি প্রশ্নটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আসে তাহলে উত্তরটি করার সময় প্রশ্ন যদি সেইড বা সেইড টু থাকে এবং এই প্রশ্নটির বা ইনভার্টেড করার মধ্যে যেটা কথা থাকবে বা যেটা স্পিচ থাকবে সেটার বাংলা মানে যদি আদেশ বোঝায় তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা অর্ডার বসাবো। এবং ওর বাংলা মানেটা যদি উপদেশ বোঝায় তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা অ্যাডভাইস লিখবো। তারপর ওর বাংলা মানেটা বা ইনভার্ট করার মধ্যে যেটা স্পিচ থাকবে, কথা থাকবে, ইংরেজি থাকবে, ওর বাংলা মানেটা যদি অনুরোধ বোঝায় তাহলে এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখবো, সেই বা সেটের পরিবর্তে রিকোয়েস্ট লিখবো। এবং তারপর তার মানেটা যদি প্রস্তাব বোঝায় তাহলে সেট বা সেটের পরিবর্তে সাজেস্টেড লিখবো। এবং এবং ইনভার্ট করার মধ্যে যদি মানেটা নিষেধ বোঝায়, নিষেধ বা বারণ বোঝায় তাহলে ফরবেড লিখবো, সেট বা সেটের পরিবর্তে আমরা ফরবেড লিখবো। এবং এর অর্থটা যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা সেট বা সেটের পরিবর্তে উইশড লিখবো। এবং একটা কথা, এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ আসলে প্রশ্নে যে ইনভার্টেড কমা থাকে, সেই ইনভার্টেড কমা তুলে দিয়ে টু লিখবো বা টু বসাতে হয়। দেখো আমি লিখে দিয়েছি ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। তাহলে মূল কথা কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে ডেট বসে, এটা আমি বললাম। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ইনভার্ট কমা তুলে দিয়ে কখনো ইফ বসে, কখনো ডাব্লিউএস কোশ্চেন বসে বা কখনো হাউ বসে। কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশনে ইনভার্ট কমা তুলে দিয়ে আবার কিন্তু এখানে টু বসাতে হবে, ডেট বা ইফ এখানে কিন্তু বসবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে বাংলা মানেটা কখনো বোঝাবে অনুরোধ, কখনো আদেশ, কখনো উপদেশ, কখনো নিষেধ। আমরা কি করে ধরতে পারবো যে ওর অর্থটা আদেশ বোঝাচ্ছে না অনুরোধ বোঝাচ্ছে না নিষেধ বোঝাচ্ছে না ইচ্ছা বোঝাচ্ছে না প্রার্থনা বোঝাচ্ছে? আমরা কিন্তু সবকিছুই আজকের এই ভিডিও ক্লাসটিতে শিখে নেব। এরপরে চলে আসো ডি নাম্বার, যে সেন্টেন্সটির নাম ছিল অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। পরীক্ষায় যে তোমাদের ন্যারেশন চেঞ্জটি এসেছে তোমরা কি করে বুঝতে পারবে যে ওই ন্যারেশনটি অপটেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে? তার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি চেনার নিয়ম লিখে দিয়েছি। দেখো ইনভার্টেড কমার মধ্যে দেখবে যদি প্রশ্নটিতে প্রথমে মে,
তারপর একটি সাবজেক্ট এবং তারপর ভার্ব এবং অবজেক্ট। প্রথমে কিন্তু মে থাকবে, মে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট যদি থাকে তবে মনে করবে পরীক্ষার প্রশ্নের ওই ন্যারেশনটি কিন্তু অপটেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্নটা অপটেটিভ সেন্টেন্স দিয়ে আসে, উত্তরটি করার সময় মনে রাখবে ইনভার্টেড কমা তুলে দিয়ে ডেট বসাতে হয় এবং অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ আসলে, ঠিক আছে, সেইড বা প্রশ্নের সেইড বা সেইড টু এর পরিবর্তে দুইটি কথা লিখতে হয়। যদি প্রশ্নটির বাংলা মানে ইচ্ছা বোঝায় তাহলে উইশড লিখতে হবে, এবং প্রশ্নটির বাংলা মানে যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেট লিখতে হবে। এখন একটা প্রশ্ন, স্যার আমরা কি করে বুঝতে পারবো যে প্রশ্নটির বাংলা মানে ইচ্ছা বোঝাচ্ছে না প্রার্থনা বোঝাচ্ছে, বা এর আগের সেন্টেন্সটি মানে ইম্পারেটিভ সেন্টেন্সটির যে ওইখানে বাংলা মানেগুলো ছিল প্রস্তাব, অনুরোধ, নিষেধ, স্যার আমরা কি করে বুঝতে পারবো যে কোনটার কি বাংলা মানে? তারও কিন্তু চেনার নিয়ম থাকছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস একদম নিয়ম দিয়ে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এরকম ভাবে জয়েনিং করার নিয়ম আমি তোমাদের শিখিয়েছি। জয়েনিং করার নিয়ম, নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, নিয়ম 4, নিয়ম 10, নিয়ম 12, এভাবে অনেক নিয়ম দিয়ে আমি তোমাদের শিখিয়েছি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এবার চলে আসো, লেখা আছে দেখতে পাচ্ছ এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। চেনার নিয়ম তোমরা কিভাবে বুঝতে পারবে যে পরীক্ষায় ওই ন্যারেশনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে এসেছে? তার জন্য আমি তোমাদের সুবিধার জন্য চেনার নিয়ম আমি লিখে দিয়েছি। দেখো, যদি ইনভার্টার মধ্যে সবার শেষে এই এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্নটি থাকে তাহলে মনে করবে তাহলে ওই প্রশ্নটি কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে এসেছে। এবার দেখো, প্রশ্নটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশনটি আসে তাহলে মনে রাখবে উত্তরটি করার সময় ইনভার্ট কমা তুলে দিয়ে ডেট বসাতে হয়, এবং প্রশ্নটিতে যদি সেইড বা সেইড টু থাকে তাহলে উত্তরটি লেখার সময় সেইড বা সেইড টু এর পরিবর্তে এক্সক্লেম ইন জয় বসাবো। আনন্দ, যদি অর্থটা বা বাংলা মানেটা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম ইন জয় বসাবো সেইড বা সেইড টু এর পরিবর্তে, এবং যদি অর্থটা যদি দুঃখ বুঝায় তাহলে উত্তরটিতে সেইড বা সেইড টু এর পরিবর্তে আমরা এক্সক্লেম ইন সরো বসাবো, এবং অর্থটা যদি অবাক বুঝায় তাহলে আমরা উত্তরটিতে সেইড বা সেইড টু এর পরিবর্তে উত্তরটিতে এক্সক্লেম ইন ওয়ান্ডার বসাবো। ঠিক আছে, আমি তোমাদের নিয়ম তো শিখালাম, এবার এই নিয়ম দিয়ে আমরা উদাহরণ শিখি। ঠিক আছে, দেখো আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছি পরীক্ষায় এইভাবে ন্যারেশন চেঞ্জ আসে। আগে দেখো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। প্রথমে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এর যে নিয়ম, এইভাবে নিয়মটা আমি একটু আগে তোমাদের শিখালাম। তাছাড়া তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নিয়মটা দিয়ে তোমরা এইভাবে স্ক্রিনে দেখে নাও। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন করার নিয়ম। দেখো এখানে দিয়ে কয়েকটা দিয়েছি, 1, 2, 3, 4, 5, আমি 5টা প্রশ্ন দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। তোমরা প্রথমে পরীক্ষায় যদি ন্যারেশন আসে আগে প্রশ্নটা ধরবে কোন সেন্টেন্স দিয়ে এসেছে। এবার যে এই ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে হি সেড টু মি আই ক্যান সলভ দ্য প্রবলেম। দেখো এখানে হিটা সাবজেক্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যান সলভ, এটা আছে ভার্ব, এবং দা প্রবলেমটা অবজেক্ট। আমি বলেছিলাম যে যেই ন্যারেশন ইনভার্ট করার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে সেটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়। এবার দেখো এখানে দেখো রাজু সেড ইউ আর এ সেলফিশ বয়, ইউটা সাবজেক্ট আরটা ভার্ব, এ সেলফিশ বয় এটা অবজেক্ট। এখানে দেখো দ্য ওমেন সেড টু দ্য বয় আই হ্যাভ ডান ইট নাও, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ডানটা হচ্ছে ভার্ব, ইট নাও এটা হচ্ছে অবজেক্ট। এইভাবে কিন্তু এখানে দেখো আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, এখানে মেইন ভার্ব, আর দা গেমটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো আই প্লেড দ্য গেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ দেখবে পরীক্ষার প্রশ্নে দেখবে যদি ন্যারেশনটিতে ইনভার্টের মধ্যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকে তাহলে তবে কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হবে। এবার উত্তরটি আমরা কিভাবে করব? উত্তরটি দেখো এইটাকে বলা হয়, যেখানে লেখা আছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে এটা এই অংশটাকে কিন্তু বলা হয় রিপোর্টিং ভার্ব। মনে রাখবে এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা আগে আছে, তারপরে রিপোর্টিং স্পিচটি দেওয়া আছে। পরীক্ষার প্রশ্নে তোমাদের কিন্তু রিপোর্টিং স্পিচটি আগে থাকতে পারে এবং রিপোর্টিং ভার্বটি পরে থাকতে পারে। রিপোর্টিং ভার্বটি আগে থাক বা পরে থাক, রিপোর্টিং ভার্বের কাজ সবসময় আগে। তো আমরা উত্তরটি করব। দেখো এখানে হিতে হি আছে, হি লিখলাম। এবার সেড টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে সেড টু এর পরিবর্তে টল্ড বসাতে হয়, আমি এটা টল্ড লিখে দিলাম, এবং মিতে মি লিখে দিলাম। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমা তুলে দিয়ে, এরপর ইনভার্ট কমা আছে, মি এর পর ইনভার্ট কমা আছে, ওই জন্য এরপর বসাতে হবে, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হয়। ঠিক আছে, দ্যাট লিখতে হয়। তারপর আইটার কাজ করতে হবে এখন। কারণ আই যদি এখানে থাকে, আমি একটু তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি। এখানে যদি আই থাকে তাহলে কিন্তু এই প্রথম ব্যক্তিকে বোঝায়, এবং এখানে যদি ইউ থাকে তো দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। এবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি বলে দিই,
সেট টু এর আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম ব্যক্তি, এবং সেট টু এর পরে যেটা থাকে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। এখানে যদি আই থাকে, আই এর মানেটা প্রথম ব্যক্তিকে বোঝায়, এবং যদি ইউ থাকে, ইউ এর মানেটা দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, যেহেতু আই আছে, আই এর মানেটা হি থেকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা সবসময় এখানে প্রনাউন ব্যবহার করবো, এখানে হিটাই লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই ছকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় বা এটা কাজে লাগে। দেখো ছকটি দেখতে পাচ্ছ, ছকটিতে কি, যদি প্রশ্নে এম ইজ আর থাকে তাহলে উত্তরটিতে এম ইজ আর পরিবর্তে ওয়াজ ওয়ার লিখতে হবে, এবং যদি প্রশ্নে ওয়াজ ওয়ার থাকে তাহলে ওয়াজ ওয়ার পরিবর্তে হ্যাড বিন লিখতে হবে, এবং যদি প্রশ্নে হ্যাজ হ্যাভ থাকে তাহলে উত্তরটিতে হ্যাজ হ্যাভ এর পরিবর্তে হ্যাড লিখতে হবে। যদি প্রশ্নে কেন থাকে তাহলে উত্তরটিতে কুড লিখতে হবে, প্রশ্নে যদি শেল থাকে তাহলে উত্তরটিতে শুড বা উড লিখতে হবে, এবং প্রশ্নে যদি উইল থাকে তাহলে উড লিখতে হবে, এবং প্রশ্নে যদি তোমাদের মে থাকে তাহলে উত্তরটিতে মাইট লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যান আছে, ক্যানটা আমরা এখানে কুড কুড লিখলাম। আমি একটু আগে নিয়মটা তোমাদের শিখাই দিলাম। ক্যান থাকলে কুড মানে পাস্ট করতে হবে। তারপর যা আছে তাই, সলভ তে সলভ, দাতে দা, প্রবলেম তে প্রবলেম। এই হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে প্রথম প্রশ্নের উত্তরটি। এরপর চলে আসো, এখানে লেখা আছে রাজু সেড ইউ আর এ সেলফিশ বয়। তা আমরা এখানে সেইড আছে, তাহলে আমরা সেইডে লিখবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইডে বসে, নাম আছে এখানে রাজুতে রাজু লিখে দিলাম। তারপর সেইড থাকলে সেইড হয় অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নারেশন কিন্তু। ঠিক আছে, ইনভার্ট করে তুলে দিয়ে এখানে ডেট লিখলাম। এখন দেখো এখানে একটা বিষয় আছে, ইউ আছে। আমি তো বলেছি ইউ মানে কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, কিন্তু দেখো এখানে সেইডের পর দ্বিতীয় ব্যক্তি নেই। যখন ইউ থাকবে এবং দ্বিতীয় ব্যক্তি থাকবে না, তখন চোখ বন্ধ করে ইউ এর পরিবর্তে তোমরা আই লিখে দিবে। তারপর আমি নিয়মে বললাম এমিজার থাকলে ওর পরিবর্তে উত্তরটিতে ওয়াজ ওয়ার লিখতে হয়, আই এর পর ওয়াজ হবে। তারপর যা আছে তাই, এতে এ, সেলফিশতে সেলফিশ, এবং বয়তে বয়। এবার চলে আসো, দা ওমেন সেড টু দা বয়। এখানে দা ওমেন প্রথম ব্যক্তি এবং দা বয় দ্বিতীয় ব্যক্তি, তাহলে আমরা ভাঙাই নিই এটা। দা ওমেন লিখলাম, এবং সেড টুটা হয়ে যাবে টোল্ড, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নারেশন। আর তারপর দ্বিতীয় ব্যক্তি দা বয় লিখলাম। তারপর ইনভার্ট কমা আছে, ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা ডেট লিখলাম। এবার আই এর মানে তো দা ওমেন কে বোঝাচ্ছে, প্রথম ব্যক্তিকে বোঝাচ্ছে। আই থাকলে প্রথম ব্যক্তি, কারণ ওমেন মহিলা, সেই জন্য সেই ক্ষেত্রে মহিলার প্রোনাউনটা আমরা বসালাম, দা ওমেনের প্রোনাউনটা বসালাম। এবার মনে রাখবে হেড এখানে আছে, হেড আর হেজ যদি পরীক্ষা নিয়ে নারেশন আসে তাহলে ওর পরিবর্তে হেড লিখতে হবে। তারপর নাও ডান আছে, ডান লিখলাম। এবার ইট আছে, ইটতেই লিখলাম। একটা কথা মনে রাখবে, এখানে দেখো নাউন, আমি একটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছক, এই ছকটি অবশ্যই মনে রাখবে। যেমন পরীক্ষা যদি প্রশ্নে নাও থাকে তো তার পরিবর্তে দেন লিখতে হয়, যদি পরীক্ষা প্রশ্নে টুডে থাকে তাহলে উত্তরটিতে দ্যাট ডে লিখতে হয়, যদি টুমোরো থাকে তাহলে দা নেক্সট ডে লিখতে হয়, এবং যদি ইয়েস্টারডে থাকে দা প্রিভিয়াস ডে লিখতে হয়। তারপর যখন দিস থাকে তাহলে দ্যাট লিখতে হয়, এবং যদি এগো থাকে তাহলে বিফোর লিখতে হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে নাও আছে, নাও থাকলে কি লিখতে হয়, দেন লিখতে হয়, THEN। তারপর দেখো এখানে কি বলছে, হি সেড টু মি, এটা উত্তর হবে হি সেড টুটা হয়ে গেল টল্ড, আর মিতে মি ইনভার্ট করে তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো। এবার আই এর মানে হিটাই বোঝাচ্ছে, ওই জন্য আমরা হিয়ে লিখলাম। এবার দেখো এখানে একটা জিনিস দেখবে, লক্ষ্য করবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে মেইন ভার্ব মানে ভার্বের এক নাম্বার ফর্ম দিয়ে যদি নারেশন চেঞ্জ আসে, চোখ বন্ধ করে এক নাম্বারটা 2 নাম্বার ফর্ম করে দিবে। ঠিক আছে, প্লে এর পাস্ট 2 নাম্বার ফর্ম বলতে কি, পাস্ট ফর্ম, এর 2 নাম্বার ফর্ম করে দিলাম। তারপর দা গেমতে দা গেম, এটা কিন্তু একটা নিয়ম। যদি প্রশ্ন V1 দিয়ে আসে তাহলে উত্তরটিতে V2 লিখতে হবে। ওই প্রশ্নটাই আমি দিয়েছি, দেখো হি সেড টু মি আই প্লে দা গেম, কিন্তু এখানে দিয়েছি হি সেড টু মি আই, এখানে ছিল প্লে, আমি প্লেড করে দিয়েছি দা গেম। তো যদি 1 নাম্বার ফর্ম থাকে তাহলে উত্তরটিতে 2 নাম্বার করতে হবে, এবং প্রশ্নে যদি 2 নাম্বার ফর্ম থাকে তাহলে উত্তরটি কিভাবে করব, আগে আমরা ভাঙাইনি, হিতে হি, সেড টুটা হয়ে যাবে টল্ড, এবং মিতে মি। ঠিক আছে, ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট হবে, এবং আই এর মানেটা হিটাকে বোঝাচ্ছে, এখানে হি হবে। এবার তখন 2 নাম্বার ফর্ম, যদি 2 নম্বর ভার্বের 2 নাম্বার ফর্ম, মেইন ভার্ব 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম থাকে তাহলে উত্তরটিতে হেড লিখে এর 3 নাম্বার ফর্ম করে দিতে হবে। তো প্লেট এর 3 নাম্বার ফর্ম এটাই, ওই ইডি যুক্ত ওয়ার্ড যেটাই 2 নাম্বার ফর্ম হয়, ইডি যুক্ত ওয়ার্ড সেটাই 3 নাম্বার হয়। তো এটা কিন্তু 3 নাম্বার ফর্ম হয়ে গেল, এটা 2 নাম্বার ছিল 3 নাম্বার, এখানে 1 নাম্বার ছিল, ওটা উত্তরটিতে 2 নাম্বার হয়ে গেছে। এখানে দেখো 2 নাম্বার ছিল, এখানে হেড লিখে 3 নাম্বার হয়েছে। তারপর দা গেম তে দা গেম। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কখনো কখনো চিরন্তন সত্য দিয়েও নারেশন আসে, এবং কখনো কখনো অভ্যাসগত কাজ দিয়েও নারেশন আসে। দেখো তোমাদের বোঝার জন্য উদাহরণ দিয়েছি, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ। চিরন্তন সত্য 2টা উদাহরণ দিয়েছি, এবং অভ্যাসগত কাজের একটা উদাহরণ দিয়েছি। চিরন্তন সত্য দিয়ে দিয়ে নারেশন আসে, কিচ্ছু করতে হয় না, কোনো কিছু চেঞ্জ করতে হয় না, খালি সেড টু এর পরিবর্তে টল্ড বসাতে হয়, এবং ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হয়। আর যদি সেড থাকে তো সেডে লিখতে হয়, সেখানে টল্ড লিখতে হয় না।
দেখো আমরা উত্তরটা লিখবো, বলছি কি দ্যাট এটা কিন্তু চিরন্তন সত্য। এখন তোমরা কি করে বুঝতে পারবে যে এটা চিরন্তন সত্য, যে কাজটা সর্বদা ঘটে? দেখো এখানে মানেটা বুঝতে হবে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু প্রতিদিন হয়, সেই কারণে এটা চিরন্তন সত্য। আবার দেখো হি সেড ম্যান ইজ মর্টাল, সে বলেছিল মানুষ মরণশীল, এটাও কিন্তু একটা চিরন্তন সত্য, প্রত্যেকটা মানুষ মরণশীল। ঠিক আছে, তো আমরা উত্তরটি লিখবো, দেখো দা টিচার, এবার সেইট আছে যেহেতু, এখানে সেইট থাকলে সেইট হবে, ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট, কিচ্ছু করতে হবে, কিচ্ছু খালি ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট, ওই কথাগুলো পরপর লিখে যাবে। তারপর দা সান রাইসেস ইন দা ইস্ট চিরন্তন সত্য থাকলে কিচ্ছু চেঞ্জ করবে না, খালি ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট লিখবে। এবং যদি কোনো চিরন্তন সত্য দিয়ে আসে, যদি কখনো প্রশ্নের বা রিপোর্টিং ভার্বটিতে যদি সেইট টু থাকে, তাহলে তার পরিবর্তে টোল্ড লিখতে হবে, কিন্তু এখানে সেইট টু আমি দেইনি। দেখো আরেকটা এখানে দিয়েছি, হি সেড ম্যান ইজ মর্টাল, এখানে খুব সহজ, হিতে হি, সেড তে সেড, ইনভার্ট করে তুলে দিয়ে এখানে দ্যাট লিখলাম, তারপর যা আছে তাই, ম্যান তে ম্যান, ইজ তে ইজ, কোনো ভার্ব চেঞ্জ হবে না কিন্তু, মর্টাল তে মর্টাল। এইগুলো চিরন্তন সত্য। এবার যদি অভ্যাসগত কাজ দিয়ে নির্দেশন আসে, তাহলে আমরা উত্তরটি কিভাবে করব? দেখো এখানে হিতে, এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে আমরা কি করে বুঝতে পারবো এটা অভ্যাসগত কাজ? দেখবে এখানে এভরিডে বা ডেইলি এই কথাটা লেখা থাকবে প্রশ্নে, তাহলে কিন্তু সেটা অভ্যাসগত কাজ হয়। এখানে হিতে হি সেইট এবং ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট। তারপরে এখানে যে সাবজেক্টটি আছে মাদার, এই মাদার লিখতে হবে, এবং এই যে ভার্বটি, এই ভার্বটি এখন আসল, মনে রাখবে এই ভার্বটিতে এখানে কি লিখতে হবে? ভার্বটি লেখার আগে লিখতে হবে ইউজড টু লিখে এই ভার্বটি বসাতে হবে এস বাদ দিয়ে, পেগ লিখলাম, তারপর টি তে টি, আর এভরিডে তে এভরিডে। দেখো এখন কিচ্ছু না, এই ভার্বটি লেখার আগে ইউজ টু বসাতে হবে, এবং তারপর এটা, তারপর এখানে লিখতে হবে, এসটা লিখতে হবে না, এসটা দিবে না, V1 লিখতে হবে। এবার চলে আসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ করার নিয়ম। তোমরা নিয়মটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও নিয়মটি কি। এবার দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছি, 1 2 3 4 5 6 6টি প্রশ্ন দিয়েছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন করার। এট ফার্স্ট তোমাদেরকে জানতে হবে যে পরীক্ষায় যে ন্যারেশনটি এসেছে তা যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, তোমরা কিভাবে বুঝতে পারবে? চেনার নিয়মে ছিল, আমি তোমাদের শিখালাম, চেনার নিয়মে ছিল যে ইনভার্টেড কমার মধ্যে দেখবে সবার শেষে একটা ইন্টারোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো প্রথম প্রশ্নে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই দ্বিতীয় প্রশ্নটা সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তৃতীয় প্রশ্নটা প্রশ্নবোধক চিহ্ন, প্রত্যেকটা কোশ্চেনের শেষে মানে রিপোর্টিং স্পিচটার মধ্যে শেষে এই কোশ্চেন মার্ক চিহ্নটি দেওয়া থাকবে। যদি কোশ্চেন মার্ক চিহ্নটি দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নিবে যে সেই ন্যারেশনটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনার নিয়মে দেখো আমরা তো ধরে নিলাম প্রশ্নটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, আমরা উত্তরটি করব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখো এখানে কি আছে, হি লেখা আছে, রিপোর্টিং ভার্বটিতে হিতে আমরা হি লিখলাম, এবং সেড টু এর পরিবর্তে আস্কড বসাতে হবে। আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড বসাতে হয়। ঠিক আছে, ওই জন্য আমরা হিতে হি লিখলাম, সেড টু টা আস্কড করে দিলাম, তারপরে মিতে মি করে দিলাম। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কখনো ইফ বসবে, কখনো ডাব্লিউএস কোশ্চেন বসবে, আবার কখনো হাউ বসবে। তোমরা কিভাবে ধরবে কখন ইফ এবং কখন ডাব্লিউএস কোশ্চেন বা কখন হাউ বসবে? দেখো ডাব্লিউএস কোশ্চেন কি কি হয়? হোয়াট, হোয়েন, হু, হোয়ার, হুইচ, এইগুলো শব্দ কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে, যদি ইনভার্টেড কমার শুরুতেই প্রথমেই কোনো ডাব্লিউএস কোশ্চেন বা হাউ থাকে, তবে ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে কিন্তু ওই যে ডাব্লিউএস কোশ্চেনটি থাকবে সেটি বসবে, বা যদি হাউ থাকে তো হাউ বসবে। নচেত যদি ডাব্লিউএস কোশ্চেন বা হাউ না থাকে তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইনভার্ট কমার শুরুতেই প্রথমেই কিন্তু আর আছে, কোনো ডাব্লিউএস কোশ্চেন বা হাউ নেই, সেই জন্য ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা এখানে ইফ লিখলাম। দেখার পর তারপরে কিন্তু সবাই কাজ করতে যাবে ভার্বটার, না ভার্বের কাজ করবে না। প্রশ্নে দেখবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে ভার্বের পরে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, সাবজেক্টের কাজটা ইফ এর পরে এখানে করতে হবে। এই ইউ এর মানে আমি বলেছি দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, এটা হচ্ছে প্রথম ব্যক্তি। এখানে যদি আই থাকতো তাহলে প্রথম ব্যক্তিকে মানেটা বোঝাতো, এবং যদি এখন ইউ আসে এর জন্য দ্বিতীয় ব্যক্তি বোঝায়। ইউ এর মানে যদি মি কে বোঝায় তাহলে ইউ এর পরিবর্তে আই লিখতে হয়। তারপর আর আমি একটু আগে তোমাদের বললাম, তোমরা এখনো ছকটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এমিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, তারপর হচ্ছে হ্যাজেভ থাকলে হ্যাড লিখতে হবে, এবং যদি তোমাদের কেন থাকে কুড, যদি শেল থাকে তাহলে উইল বা উড লিখতে হবে, এবং যদি উইল থাকে উড লিখতে হবে, এবং এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মেয়ে থাকলে মাইট লিখতে হবে। তাহলে এখানে কিন্তু দেখো আর দেওয়া আছে, ঠিক আছে, এখানে আর প্রশ্ন, তাহলে আর তার পাস্ট আমরা করবো, এমিজার থাকলে ওয়াজ এর মধ্যে বসাতে হয়, ওই জন্য আমি ওয়াজ আইয়ের সঙ্গে ওয়াজ বসে ওয়াজ বসাই দিলাম। তারপর দেখো যা আছে তাই, গোয়িং,
তে গোয়িং লিখে দিলাম, টু তে টু, মার্কেট তে মার্কেট লিখে দিলাম। তারপর দেখো এখানে নাও আছে, আমি এর আগে ছকটি দেখালাম। নাও থাকলে লিখতে হয় দেন, এবং যদি টুডে থাকে তাহলে লিখতে হয় দ্যাট ডে, টুমোরো থাকলে দা নেক্সট ডে লিখতে হয়। এগুলো আমি তোমাদের এরকম শিখিয়েছি। দেখো প্রথম প্রশ্নের উত্তরটি হয়ে গেছে। এবার যেটা দ্বিতীয় প্রশ্ন, রাজু সেড ডু ইউ লাইক দ্য ফ্লাওয়ার। এখানেও দেখো কোনো ডাবলস কোশ্চিন বা হাউ নেই প্রথমে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ইনভার্ট কত দিয়ে ইফ বসাবো, আমরা ভাঙ্গাই নিই। রাজুতে রাজু লিখলাম, সেইটা আক্সড হয়ে যাবে, আমি তোমাদের বলেছি। এই ইনভার্ট কত দিয়ে ইফ বসাতে হবে। এবার ডু দিয়ে যদি ন্যারেশন থাকে তো দেখবে দুইয়ের পর একটা সাবজেক্ট দেওয়া থাকবে, তারপর এখানে বি1 দেওয়া থাকবে। তো প্রথমে এই দুয়ের কাজ করতে হবে, সাবজেক্টের কাজটি করতে হবে। ইউটার মানে এটা দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে কিন্তু সেইট আছে, সেইট টু এর পর দ্বিতীয় ব্যক্তি নেই। যখন কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না তখন ইউ এর পরিবর্তে আই লিখবে, ঠিক আছে। এবং যদি ন্যারেশন ভি1 দিয়ে থাকে, আমি তোমাদের এর আগেও শিখিয়েছি, প্রশ্নে যদি ভি1 থাকে তাহলে এখানে ভি2 করতে হবে। তো লাইকটা আমি ভি2 মানে পাস্ট ফর্ম করে দিলাম, প্রেজেন্ট ফর্মটা পাস্ট করে দিলাম। তারপর দাতে দা, ফ্লাওয়ারতে ফ্লাওয়ার আমি করে দিলাম, ঠিক আছে। এখানে যদি প্রশ্ন ডিড দিয়ে থাকতো তাহলে তো বলে দিই, যদি ডিড দিয়ে থাকতো তাহলে এই যে এক নাম্বার ফর্ম, ওই ডিড দিয়ে থাকলে প্রশ্ন তো এক নাম্বার থাকতো, ঠিক আছে। এবার উত্তরটি করার সময় কি করতাম, উত্তরটি করার সময় এই সাবজেক্টটা লেখার পরে হ্যাট লিখে, HAD হ্যাট লিখে ভি3 মানে ভারের 3 রকম করে দিতাম, তারপর যা আছে তাই লিখতাম, ঠিক আছে। হেড ডিড দিয়ে আসলে বের করতে হবে। তারপর দেখো আমি দিচ্ছি অনু সেড টু মি, এটা আমরা ভাঙ্গাইনি। অনুতে অনু, সেড টুটা হয়ে গেল আক্স, এবং মিতে হলে মি হয়ে গেল। এখানে দেখো হাউ আছে, দেখতে পেয়েছো হাউ, তার মানে এখানে আর ইভ হবে না ইনভার্ট কমা তুলে দিয়ে, এখানে হাউ আছে, তো হাউটাই আমরা লিখবো। হাউ এর পর সাবজেক্ট ভার্ব থাকবে, এটা ভার্ব আর এটা সাবজেক্ট। সাবজেক্টের কাজ সবসময় আগে, তারপর ভার্বের কাজ। ইউ এর মানে মি কি বোঝাচ্ছে, ওই জন্য আই হয়ে গেল, এবং আর থাকলে লিখতে হয় ওয়াস। তারপর দেখো হি সেড টু মি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় সচরাচর আসতে দেখা যায়। হি সেড টু মি আমরা ভাঙ্গাইনি, সেড টুটা হয়ে গেল আস্কড, এবং মিতে মি ইনভার্ট করে তুলে দিয়ে দেখো ডাবলস কোশ্চেন আছে হোয়াট, দেখতে পেয়েছো ডাবলস কোশ্চেন, সেই জন্য এখানে ইফ হবে না, যেই ডাবলস কোশ্চেন প্রশ্নে থাকবে ওইটাই হবে। আমি এখানে হোয়াটে হোয়াট করে দিলাম। তারপর ইওর নেম, ইওর নেমটাকে মিটাকে বোঝাচ্ছে, ওই জন্য ইওর নেমটা হয়ে যাবে এখানে মাই নেম, মাই নেম হয়ে যাবে। ইস আছে, ইসটা শেষ কাজ করবো। এমিজার থাকলে উত্তরটাতে ওয়াজ দেয়ার বসাতে হয়, শেষ স্টপ। তারপর দেখো প্রিয়া আক্সড, এখানে আক্সড কিন্তু দেওয়াই আছে, তাহলে আমরা আক্সডে লিখবো। প্রিয়াতে প্রিয়া আক্সডে, প্রিয়াতে প্রিয়া আক্সডে আক্সড আমরা লিখবো। এখানে দেখো কোনো ডাবলস কোশ্চেন বা হাউ নেই, সেই জন্য ইনভার্ট তুলে দিয়ে ইফ বসালাম। এটা ভার্ব, এটা সাবজেক্ট, সাবজেক্টের কাজ আগে। ইউ এর মানে সবসময় দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, যেহেতু দ্বিতীয় ব্যক্তি নাই ওই জন্য আমি তোমাদের বলেছি ইউ থাকলে ওটা আই লিখে দিবে। তারপর উইল থাকলে আমি তোমাদের বলেছি ছকটাতে, উইল থাকলে উড লিখতে হয়, উড। তারপর যা আছে তাই, প্লেতে প্লে লিখলাম, আর দাতে দা লিখলাম, গেমতে গেম লিখলাম। এবার দেখো একটা আছে হি সেড টু হিম হোয়াই হ্যাভ ইউ ডান দ্য টাস্ক, তাহলে আমরা ভাঙাইনি, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক আছে, দেখতে পেয়েছো। আমরা ভাঙাইনি, হিতে হি, সেড টুটা হয়ে গেল আস্কড, এবং হিমতে হিম। এবার ইনভার্ট করা তুলে দিয়ে এখানে ধরো ডাবলস কোশ্চেন আছে হোয়াই, তাহলে ওই ডাবলস কোশ্চেনটাই হবে, এখানে কিন্তু কোনো ইফ হবে না, ঠিক আছে। হোয়াই এবার ভার্ব, এটা সাবজেক্টের কাজ আগে। এখানে ইউটা দ্বিতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে হিম, তার ওই জন্য আমরা হি লিখলাম, ঠিক আছে, প্রোনাউনটা আমি লিখে দিলাম। তারপরে আমরা কি লিখবো, এই ভার্বটার কাজ করব। আমি বলেছি তোমাদের হেভ আর হেজ থাকলে, ন্যারেশনে যদি হেভ হেজ থাকে উত্তরটিতে সেই হেভ আর হেজ এর পরিবর্তে হ্যাট লিখতে হয়। তো আমরা এখানে হেভটা হ্যাট লিখে দিব, ঠিক আছে। তারপর ডানতে ডান, যা আছে তাই, কিন্তু ডানতে ডান, দাতে দা, টাস্কতে টাস্ক। এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। এবার চলে আসো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন মাত্র 4টি নিয়মে করা যায়। নিয়ম 1, মনে রাখবে 1 নাম্বার নিয়মে, কিন্তু এটা কিন্তু সব ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। নিয়ম 1, একটি ভি1 থাকবে, তারপর অবজেক্ট, চেনার নিয়ম এটা, ভি1 অবজেক্ট, ইনভার্ট তুলে দিয়ে টু বসাতে হবে, এবং সেড বা সেড টুর পরিবর্তে অর্ডার এবং অ্যাডভাইসড বসাতে হবে, ঠিক আছে। দেখো আমরা উত্তরটি আমরা করব, আগে আমরা ধরি প্রশ্নটা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ওপেন ভি1 আর এরকম দা ডোর অবজেক্ট। আবার দেখো ওবে ভি1 দা ট্রাফিক রুলস অবজেক্ট, তাহলে আমরা ধরে নিলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, চেনার নিয়ম, ভি1 অবজেক্ট চেনার নিয়ম। এখন আমরা উত্তরটি করব। উত্তরটি দা টিচার তে দা টিচার আমরা লিখব, দা টিচার তে দা টিচার, সেড টুটার পরিবর্তে দেখো ওপেন দা ডোর, ঠিক, ওপেন দা ডোর মানে দরজাটি খুলো, মানে একটা শিক্ষক আমাকে বলেছিল দরজাটি খুলো, একটা আদেশ দিচ্ছিল, সেই জন্য সেড টুর পরিবর্তে মানেটা যেহেতু আদেশ বোঝাচ্ছে ওই জন্য আমরা অর্ডার লিখে দিলাম। তারপর মি ইনভার্ট করে তুলে দিয়ে, এখানে ইনভার্ট করে তুলে দিয়ে এই নিয়মে মানে টু বসে, ঠিক আছে। তারপর যা আছে তাই, ওপেন তে ওপেন, দা তে দা, ডোর তে ডোর।
তারপর দেখো একটা বলছে দা মেন সেট ওবে দ্য ট্রাফিক রুলস, মানে ট্রাফিক আইন মেনে চলুন, একটা উপদেশ, তাই না? তো আমরা এটা আছে দা মেনতে দা মেন লিখলাম, সেইটা যেটা মানে একটা উপদেশ বোঝাচ্ছে এটা, সেই জন্য সেইটের পরিবর্তে আমরা উপদেশ হলে কি হবে, অ্যাডভাইসড হয়, সেইটা আমি অ্যাডভাইসড করে দিলাম। ঠিক আছে, অ্যাডভাইস করে দিলাম। তবে ইনভার্ট কমা আছে, ইনভার্ট কত দিয়ে টু, টু এর পর প্রশ্নে যেটা থাকবে ওটাই লিখে দিবে, ওবে তে ওবে, দা তে দা, তারপর ট্রাফিক তে ট্রাফিক এবং রুলস তে রুলস। দেখো এবার চলে আসো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। নিয়ম একটি তো দেখালাম, নিয়ম দুই। এই নিয়মটা চেনা নিয়ম কি, প্রথমে একটা প্লিজ থাকবে, তার মানে মনে রাখবে প্লিজ দিয়ে যদি ন্যারেশন চেঞ্জ আসে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে। প্রথমে প্লিজ থাকবে, তারপর ভি1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এখানেও কিন্তু এটা তো নিয়ম টুটা তো ইনভার্ট কতলি দিয়ে টু বসাতে হবে এবং সেই বা সেই টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাতে হবে, একটাই বসাতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো দা বয়, আমি দুইটা উদাহরণ দিয়েছি দেখো, দা বয় সেড প্লিজ ডিসকাস দা ম্যাটার, তার আমরা উত্তর লিখবো দা বয় তে দা বয়, সেইটা হয়ে যাবে এখন রিকোয়েস্টেড, যেহেতু প্রশ্নটা হচ্ছে প্লিজ দিয়েছিল, রিকোয়েস্টেড। তারপর ইনভার্ট মা আছে, ইনভার্ট কত লিখে টু, প্লিজ এর কাজ করতে হয় না, অর্থাৎ উত্তরটিতে প্লিজ লিখতে হয় না বা প্লিজ বসাতে হয় না। ঠিক আছে, ইনভার্ট কত লিখে টু লিখলাম, প্লিজ এর পর যেটা আছে সেটাই হুবহু একদম ওইটাই লিখে দিবে, ডিসকাস তে ডিসকাস, দা তে দা, ম্যাটার তে ম্যাটার। ওরকম ভাবে আমরা এটা উত্তর করব, হি সেড টু মি প্লিজ কাম ইন, এটা হচ্ছে হি সেড, সেড টুটা হয়ে যাবে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড হচ্ছে কেন, কারণ প্রশ্নটা প্লিজ দিয়ে আছে, মিতে মি, ইনভার্ট কত তুলে দিয়ে টু, প্লিজের কাজ করতে হয় না, তা প্লিজের পর যেটা আছে ওটা লিখে দিবে, কামতে কাম, ইনতে ইন। এই হয়ে গেল নিয়ম টু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশনের। এবার দেখো নিয়ম থ্রি, এখানে কি থাকবে, চেনা নিয়মে দেখো প্রথমে একটি ডু নট থাকবে, ডু নটটার জায়গায় কিন্তু ডোন্ট থাকতে পারে, ডোন্ট আর ডু নট একই ব্যাপার, ডু নট থাকবে, ভি1 থাকবে, অবজেক্ট থাকবে, ইনভার্ট কমার মধ্যে ইনভার্ট কমা তুলে দিয়ে এখানেও টু বসাতে হবে এবং সেই বা সেট টু এর পরিবর্তে এখানে ফরম্যাট লিখতে হবে। একটা উদাহরণ দিয়েছি দেখো, মাদারতে মাদার, এখানে ডু নট দিয়ে আছে, দেখো ডু নট, ডু নটের জন্য মাদারতে মাদার লিখলাম, এবার সেট টুটা হবে ফরম্যাট, আমি নিয়মটা লিখে দিয়েছি এখানে, সেট টুটার পরিবর্তে ফরম্যাট হবে। ঠিক আছে, তারপর মিতে মি হবে এবং ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে কি বসাতে হবে, টু, আমি নিয়মটা লিখে দিয়েছি। এবং ডু নটের কাজ, যেমন এর আগেটাতে দু নাম্বারটিতে ছিল প্লিজ লিখতে হয় না, এখন এর মনে রাখবে ডু নট লিখতে হয় না। ঠিক আছে, তারপর ডু নটের পর যেটা থাকবে এটা লিখে দিবে, রানতে রান, ইনতে ইন, দাতে দা, সানতে সান। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জের নিয়ম চারটি দেখো। এখানে নিয়ম চার আমি কি দিয়েছি, প্রথমে কিন্তু দেখো এখানে লেট আস, একটা প্রথমে লেটাস থাকবে, তারপর ভি1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। ইনভার্ট করার মধ্যে তখন লেটাস আছে, ভি1 আছে এবং অবজেক্ট আছে, এটা গোটা ভার্ব নাউন ফর্ম। সেই ক্ষেত্রে ইনভার্ট করা তুলে দিও টু বসাতে হবে, ইনভার্ট করা তুলে দিও কিন্তু টু বসাতে হবে। এখানে টু, একটা কথা বলে দিই, এখানে ইনভার্ট করা তুলে দিয়ে এটা টু বসে না, লেটাসের ক্ষেত্রে, লেটাসের ক্ষেত্রে ইনভার্ট করা তুলে দিয়ে ডেট লিখতে হবে। ঠিক আছে, এবার তারপর দেখো সেই বা সেট টুর পরিবর্তে প্রপোজড বসাতে হবে। যেমন আমরা কিভাবে উত্তরটা করব, লেটাস থাকলে লেটাসের জায়গায় কি লিখতে হবে, উত্তরে দেখো আমরা আগে সাজাইনি, দাতে দা, গার্লতে গার্ল, সেইটা আমি কি লিখতে বলেছি, লেটাস থাকলে প্রপোজড, প্রপোজড লিখতে হবে। ঠিক আছে, এবার ইনভার্ট করা তুলে দিয়ে ডেট লিখতে হবে, আমি লিখে দিয়েছি ইনভার্ট করা তুলে দিয়ে, এখানে কিন্তু টু নয়, এখানে কিন্তু ইনভার্ট করা তুলে দিয়ে ডেট লিখতে হবে। ঠিক আছে, তারপর এখানে লেটাস তুলে দিতে হবে না, এই লেটাস এর পরিবর্তে লিখতে হবে, লেটাস এর পরিবর্তে লিখতে হবে দে শুড। ঠিক আছে, এই লেটাস এর পরিবর্তে দে শুড লিখলাম, তারপর লেটাস এর পর যা আছে তাই, গোতে গো, ফরতে ফর, এতে এ, ওয়াকতে ওয়াক। এটা হচ্ছে তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম ফর, লেটাস দিয়ে কিন্তু নেরেশন, যদি লেটাস দিয়ে নেরেশন আসে তাহলে এভাবে করতে হবে। এবার কিন্তু নিয়ম 4 এর মধ্যে নিয়ম 5 আছে একটা, শুধু লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে শুধু লেট দিয়ে নেরেশন চেঞ্জ আছে কিন্তু। তো ঠিক আছে, এরপরে ভিডিওতে আমি তোমাদের ওই লেট দিয়ে তোমাদের শিখাবো। তোমরা কারা কারা আগ্রহী আছো, কারা কারা এই ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি লাইক করো এবং তোমরা যদি কমেন্টে লিখে জানাও স্যার লেট দিয়ে নেরেশন চেঞ্জ বা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ করার একটা নিয়ম আপনি শিখান, তাহলে অবশ্যই পরবর্তীতে আমি তোমাদের শিখিয়ে দেবো। অবশ্যই কমেন্টে লিখে জানাও কি কি তোমরা আমরা এই ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্টে লিখে জানাবে স্যার লেট দিয়ে নেরেশন, এটা শুধু লিখে দাও। এরপরে চলে আসো অপটেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ। দেখো আমি তোমাদের লিখে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অপটেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ করার নিয়ম কি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম আমি তোমাদের শিখিয়েছি। দেখো আমি এখানে দুইটি উদাহরণ দিয়েছি অপটেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেনার নিয়ম। প্রথমে একটা মে থাকবে, মে আছে, তারপর সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এখানে দেখো মে আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট। প্রথমে যদি মে থাকে তবেই কিন্তু এই অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হবে। কিন্তু মনে রাখবে কখনো কখনো আবার মে থাকবে এবং শেষে কোশ্চিন মার্ক থাকবে, তাহলে কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন নয়। কোশ্চিন মার্ক থাকলে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হবে। ঠিক আছে, মে আছে, এই ক্ষেত্রে আমি ভাঙাইনি, নিয়মটা কি ভাঙাইনি আমরা, এখানে মনে রাখবে এখানে সেট বা সেট টু এর পরিবর্তে ইচ্ছা বুঝালে উইস্ট বসাতে হয় এবং প্রার্থনা বুঝালে প্রেট বসাতে হয়। কখন ইচ্ছা হবে কখন প্রার্থনা হবে আমি বলে দিচ্ছি, এবং ইনভার্ট কমা তুলে দিয়ে ডেট লিখতে হয়। আমরা ভাঙাইনি,
এখানে এই হিতে হি সেইট, এখানে দেখো এই সাবজেক্টটা লক্ষ্য করবে, এই সাবজেক্টটা যদি গড, জিওডি গড ঈশ্বর হয় তবেই এখানে প্রার্থনা বোঝায়, আর নচেত প্রত্যেকটাতেই ইচ্ছা বোঝায়। যদি গড লেখা থাকে তবেই প্রার্থনা, বাকি সব ইচ্ছা। এখানে গড নেই, সেই জন্য ইচ্ছা হবে, ইচ্ছা হলে সেইডের পরিবর্তে উইস্ট লিখতে হবে, উইথ উইস্ট মিতে মি। ইনভার্ট করা তুলে দিয়ে ডেড লিখতে হয়, আমি তোমাদের বললাম। তারপর সাবজেক্টের কাজ থাকে, ইউ এর মানে মি কে বোঝাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি বোঝায়, এই জন্য আই লিখলাম। মে থাকলে মাইট লিখতে হয়, মনে রাখতে হবে মাইট। বিতে বি, হ্যাপিতে হ্যাপি, আর প্রশ্নে হ্যাপি লেখা আছে, হ্যাপিতে হ্যাপি। এখানে দেখো আবার গড দেওয়া আছে, মানে এটা প্রার্থনা, মানে এটা প্রার্থনা। তাহলে আমরা লিখলাম দাতে দা টিচার, টিচার। এখানে সেট টু এর পরিবর্তে আমরা প্রেড লিখবো, যেহেতু গড আছে প্রেড। মিতে মি, এরকম তুলে দিয়ে আমরা ডেট লিখলাম। তারপর দেখো এবার সাবজেক্ট গড, গডের সাবজেক্ট কিন্তু গডই হবে, মেটা হয়ে যাবে মাইট, ব্লেস তে ব্লেস, ইউটা যেহেতু মি কে বোঝাচ্ছে ওইখানে মিতে মি হয়ে যাবে। এই হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এরপরে চলে এসো লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ। এর নিয়মটি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। দেখো আমি এখানে তিনটি দিয়েছি, আমি তোদের বলেছি যে যদি এক্সক্লেমেশন মার্ক মানে বিস্ময়বোধক চিহ্ন থাকে তবেই কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন হবে। কিভাবে ধরতে হবে আমি তোদের বলে দিই। এক্সক্লেমেশন মার্ক বিস্ময়বোধক চিহ্ন, এখানে দেখো এক্সক্লেমেশন বিস্ময়বোধক চিহ্ন, এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক বিস্ময়বোধক চিহ্ন আছে। তাহলে আমরা উত্তরটি করি। উত্তরটি তোমরা জানো যে আনন্দ বোঝালে এক্সক্লেম ইন জয় বসে, দুঃখ বোঝালে এক্সক্লেম ইন সরো বসে, এবং যদি অবাক বোঝায় তাহলে এক্সক্লেম ইন ওয়ান্ডার বসে। কিভাবে ধরবে আনন্দ কখন দুঃখ এবং কখন অবাক বোঝাবে? দেখো এখানে বলা আছে দা বয় সেড হুররে, মানে কি আনন্দ, মানে এটার মানে হুররে মানে কি আনন্দ, আমরা ধরে নিলাম এটা আনন্দ। আমরা উত্তরটা লিখবো দাতে দা বয়তে বয়, সেইডের পরিবর্তে আমরা লিখবো, সেইডের পরিবর্তে যেহেতু মানেটা আনন্দ বোঝাচ্ছে ওই জন্য আমরা এক্সক্লেম ইন জয় লিখবো। ইনভার্ট করে তুলে দিয়ে এখানে ডেট বসাতে হয়, ডেট লিখলাম। হুরের কাজ করতে হবে না, উই থাকলে নেরেশনে দে বসাতে হয়, মনে রাখবে। হেড থাকলে হেড লিখতে হয়। তারপর ওন তে ওন, দাতে দা, গেমতে গেম। দেখো এটা আনন্দ, হুররে মানে কি আনন্দ, আনন্দ বোঝাচ্ছে ওই জন্য এক্সক্লেম ইন জয় হয়ে গেল। ইনভার্ট করে তুলে দিয়ে ডেট হলো। এবার দেখো দা গার্ল সেড এলাস আই হ্যাভ লস্ট দ্য পেন, এলাস মানে হাই, মানে দুঃখ বোঝাচ্ছে। তাহলে এটা উত্তরটা হবে কি দা গার্ল সেটার পরিবর্তে যেহেতু মানেটা দুঃখ বোঝাচ্ছে ওই জন্য এক্সক্লেম ইন সরো হবে। ঠিক আছে, এবার তারপর ইনভার্ট করে তুলে দিয়ে ডেট, তারপর এখানে এলাস্কার কাজ করতে হয় না, আইটা হয়ে যাবে। মেয়েটা বলছে যেহেতু ওই জন্য সি এবার হেডটা হেড হয়ে যাবে। লস্ট তে লস্ট, দাতে দা, পেন তে পেন। দেখে নাও। এবার কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বলছে কি হাউ সেলফিশ ইউ আর, এটা শেষে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। মনে রাখবে এরকম যদি বিস্ময়বোধক চিহ্ন থাকে, ঠিক আছে, এবং প্রথমে শুরুতেই প্রথমেই যদি হাউ বা হোয়াট থাকে, প্রথমেই শুরুতেই যদি হাউ বা হোয়াট থাকে তাহলে তার মানেটা বা তার অর্থটা অবাক বোঝায়। ঠিক আছে, যদি হুরে থাকে তো আনন্দ, যদি এলাস থাকে তো দুঃখ, এবং প্রথমে শুরুতেই যদি হাউ থাকে এবং শেষে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তবে সেটা কিন্তু অবাক বোঝায়। তাহলে এটার মানেটা অবাক, হাউ সেলফিশ ইউ আর, তুমি কত স্বার্থপর। ঠিক আছে, তো হিতে হি, এবার যেহেতু অবাক বোঝাচ্ছে ওই জন্য সেইডের পরিবর্তে আমরা লিখবো এক্সক্লেমড ইন ওয়ান্ডার, সেইডের পরিবর্তে কিন্তু আমরা লিখবো। তারপর ইনভার্ট করে তুলে দিয়ে ডেট লিখবো। লেখার পর মনে রাখবে এরকম যদি প্রথমে হাউ বা হোয়াট থাকে তাহলে সাবজেক্ট আর ভার্বটা শেষে থাকে, সাবজেক্টের কাজটা আগে করে নিব কিন্তু। ঠিক আছে, তো ইউটা আপনারা এখানে ইউটাকে বোঝাচ্ছি, ইউ তো দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, তাই না? তো ওই জন্য আই হয়ে গেল। এবার এখানে আর আছে, আর এমিজার থাকলে ওয়াজ লিখতে হয়, আই ওয়াজ লিখলাম। এবার হাউ, একটা জিনিস মনে রাখো এই হাউ আর হোয়াটের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে হাউ তুলে দিয়ে ভেরি লিখতে হয়, এবং হোয়াট তুলে দিয়ে গ্রেট লিখতে হয়। এই নিয়মটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হাউ তুলে দিয়ে প্রশ্নের হাউ তুলে দিয়ে ভেরি লিখতে হয়, প্রশ্নের হোয়াট তুলে দিয়ে গ্রেট লিখতে হয়। ঠিক আছে, আমি তো ইউটা আই করে দিলাম, আরটা ওয়াজ করে দিলাম। এবার হাউটা তুলে দিব, হাউ থাকলে ভেরি হবে। ঠিক আছে, এবার সেলফিশতে সেলফিশ। দেখো কখনো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, আবার হাউ থাকলে গ্রেট বসে, আবার কোনো হোয়াট থাকলেও ভেরি বসে, এগুলো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। এই হয়ে গেল নেশন চেঞ্জ ফুল কোর্স, একদম 5টি সেন্টেন্স দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে পারো এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করো, এবং এর পরবর্তীতে আমি তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস, সিম্পল সেন্টেন্স করার নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম, কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম, স্প্লিটিং, জয়নিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, প্রত্যেকটা গ্রামার এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ফুল কোর্স হিসাবে দেখাবো। তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।